সমতার বিশ্ব গড়তে হলে ধনী দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বৈষম্য দূর করতে হবে। জাতিসংঘের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার তাগিদ। 2.5 বছরের মাথায় উধাও ঢাকার 2 রুটে চক্রাকার বাস সার্ভিস। না জানিয়ে বাস উঠিয়ে নেওয়ার দাবি দক্ষিণের মেয়রের। সরু রাস্তার স্টপেজ সমস্যার দোহাই বিআরটিসির। অনলাইনে বৈধ পণ্যের আড়ালে বিক্রি হচ্ছে আমদানি নিষিদ্ধ যৌন সামগ্রী। বেশিরভাগ ক্রেতাই তরুণ তরুণী। মিরপুরের শপিং কমপ্লেক্সে অভিযানে মূল হোতা গ্রেফতার। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। প্রচলিত স্টিল নাকি বিশ্বসেরা কোয়ান্টাম স্টিল, চয়েস আপনার হাতে। জিপিএইচ ইস্পাত। সমতার পৃথিবী প্রতিষ্ঠায় ধনী গরিবের মধ্যে ভ্যাকসিন বৈষম্য কমানোর উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পুরো বিশ্ব এক হয়ে কাজ না করলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়। বৃহস্পতিবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সকালে জাতিসংঘের সুইডিশ মিশন আয়োজিত উচ্চ পর্যায়ের সভায় ভিডিও বার্তায় কথা বলেন শেখ হাসিনা। পরে খাদ্য সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে 5 দফা প্রস্তাব দেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কে সমতা ও অন্তর্ভুক্তি অর্জন শীর্ষক উচ্চ পর্যায়ের এই বৈঠকের আয়োজন করে জাতিসংঘের সুইডিশ মিশন। শীর্ষস্থানীয় নীতি নির্ধারকদের এই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মহামারী মোকাবিলায় বাংলাদেশ সরকারের উদ্যোগ তুলে ধরে বলেন, একক দেশের পক্ষে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। We have adopted a whole society approach in realizing the SDGs and ensuring a COVID recovery that will leave no one behind. No single country can tackle this crisis alone. We need bold and concrete action at the global level. আগামীতে সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে ভ্যাকসিন বৈষম্য দূর করার উদ্যোগ নিতেও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। The most urgent call of the hour is to eliminate vaccine divides between the rich and the poor. পরে মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের আমন্ত্রণে জাতিসংঘ ফুড সিস্টেম সামিটে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনের গল্প বিশ্ববাসীকে জানিয়ে শেখ হাসিনা বলেন, স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়তে উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তার ব্যবস্থা থাকতে হবে। Bangladesh has become self-sufficient in food production from a food deficit country for ensuring resilient food system globally. Research, investment, and advanced technology sharing for agriculture development. Increase funding for developing countries for achieving sustainable food system. এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হোটেল লোটে প্যালেসে আসেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জুরিগুয়েতা শেরুতি। এরপর জাতিসংঘ মহাসচিব এবং মালদ্বীপ ও ভিয়েতনামের রাষ্ট্রপতির সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘে ব্যস্ততম সময় অতিবাহিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ৭৬তম সাধারণ পরিষদে বাংলায় বক্তব্য রাখবেন তিনি। আর এরপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে ভার্চুয়াল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। আর এর মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ ঘিরে আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বাস রুট পুনর্বিন্যাসের আওতায় পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুর নিউ মার্কেট ও উত্তরা রুটে 2019 সালে চালু হয় চক্রাকার বাস সার্ভিস। তবে 2.5 বছরের মাথায় হদিস নেই সেসব সার্ভিসের। নগর কর্তৃপক্ষ বলছে, না জানিয়ে এসব বাস সরিয়ে নিয়েছে বিআরটিসি। তবে বিআরটিসির দাবি, নগর কর্তৃপক্ষ চাইলে আবারও চালুর উদ্যোগ নেওয়া হবে চক্রাকার এই সার্ভিসের। রাশেদ লিমনের রিপোর্ট। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দাঁড়িয়ে একটি বাস খুঁজছি। 2019 সালে বাস রুট রেশনালাইজেশনের আওতায় এই রুটে পরীক্ষামূলকভাবে বিআরটিসির একটি বাস সার্ভিস চালু হয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সেই বাসের দেখা। অপেক্ষা আরও কয়েক ঘন্টা,
সকাল গড়িয়ে দুপুর, তবু দেখা মিলছে না কাঙ্ক্ষিত বাসের। 2019 সালের 24শে মার্চ মোহাম্মদপুর নিউ মার্কেট আজিমপুর রুটে চালু হয় চক্রাকার বাস সার্ভিস। 2 মাস বাদে 27 মে উত্তরা রুটে চালু হয় আরও 2টি চক্রাকার বাস। কথা ছিল চাহিদা বাড়লে বাড়বে বাস, মাঝপথে করোনার বাধা। তবে সব ছাপিয়ে যখন আবারও স্বাভাবিক হবার চেষ্টা, তখন এসব রুটে উধাও বিআরটিসি সার্ভিস। বিআরটিসি অপ্রতিরোধ অগ্রযাত্রা নামে একটা বাস ছিল, চক্রবৃদ্ধি আকারে ধানমন্ডি ঘুরতো, কিন্তু করোনাকালীন সময় এটাকে আর দেখা যায়নি এখানে। যখন লকডাউন হবে ওই পর্যন্ত দেখছি, তারপর আর দেখিনি। প্রথম সার্ভিসটা ভালো থাকে, তখন চলে, পরে আপনার পরে আর এটা কন্টিনিউ করে না ওরা। তাহলে এসব বাসের ঠিকানা এখন কোথায়? বাস রুট রেশনালাইজেশনের আহ্বায়ক ও দক্ষিণের মেয়র জানালেন, না জানিয়েই বন্ধ করে দেয়া হয়েছে এই সার্ভিস। আমি জানি না কি কারণে সেটা বন্ধ হয়ে গেছে। এখানে বিআরটিসি চেয়ারম্যানই সেটা বলতে পারবে। ঢাকা শহরে সামগ্রিক বাস রুট রেশনালাইজেশন করছি, সুতরাং এখন নতুন করেই রুটগুলো নির্ধারণ হচ্ছে, নতুন করেই সেবাগুলো আধুনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সুতরাং সেটা এখন আর নতুন করে চালু করার সুযোগ নাই। এদিকে বিআরটিসি জানিয়েছে চালুর পর থেকেই স্টপেজ, সরু রাস্তায় ইউটার্ন সমস্যা সহ নানা জটিলতায় পড়তে হয় তাদের। তবে বিশ্ববিদ্যালয় খুললে আবারও চালু হতে পারে এই বাস। ট্রাফিক পয়েন্টের ভিউ থেকে কিছু অবজেকশন যাত্রী সাধারণও কিন্তু দিয়েছিল, যে তাদের একটু হ্যাজার্ড হয়, বড় এই গাড়িগুলো ঘুরাইতে সমস্যা হচ্ছে, বিভিন্ন সমস্যা হয়, কিন্তু সেগুলো তো থাকবেই। তারপরেও আমার শিক্ষা প্রতিষ্ঠানকে সার্ভিস দেওয়া শুরু হয়েছিল, এটা আমরা চালু রাখবো। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এ সার্ভিস চালু থাকলে এর সুবিধা অসুবিধা জেনে অন্তত বড় পরিসরে তা কাজে লাগানো যেত। বাস রুট ফ্র্যাঞ্চাইজি যখন পুরো ঢাকা শহরে চালু করব, তখন আমার পর্যাপ্ত স্পেস আছে কিনা, গাড়িগুলো আবার জ্যামে পড়ে যাচ্ছে কিনা, বা হচ্ছে রাস্তার কোনো ইস্যু আমাদের ঠিক করতে হবে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু উঠে আসতো আমাদের ছোটো ছোটো আপনার পাইলটিং এর মাধ্যমে। এটা না করে যদি আমরা একবারে করে যাই, সফল হতে পারে, কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা অনেক ক্ষেত্রেই কিন্তু রয়ে যায়। চক্রাকার এই সার্ভিস আবারও চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নগর কর্তৃপক্ষের প্রতি আহ্বান সাধারণ মানুষের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, করোনার দীর্ঘ বিরতির পর আজ খুলল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হল। চতুর্থ বর্ষ মাস্টার্সের শিক্ষার্থীরাই কেবল উঠতে পারছেন হলে, শিক্ষার্থীদের উচ্ছ্বাস। দেশে অনলাইনে বিভিন্ন বৈধ পণ্যের আড়ালে বিক্রি হচ্ছে আমদানি নিষিদ্ধ যৌন সামগ্রী। সম্প্রতি রাজধানীর মিরপুরে একটি শপিং মলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মূল হোতাকে। পুলিশ বলছে, ক্রেতাদের বেশিরভাগই তরুণ তরুণী। বিশেষজ্ঞরা বলছেন, বিশৃঙ্খল জীবনযাপনের কারণেই উঠতি বয়সীরা জড়িয়ে পড়ছে এসবে। বুলবুল রেজার রিপোর্ট। আমদানি নিষিদ্ধ যৌন সামগ্রীর স্তূপ। বিদেশ থেকে বৈধ পণ্যের চালানের সঙ্গে অবৈধ এসব দ্রব্য আমদানি করেছে অসাধু ব্যবসায়ীরা। দেশে আনার পর তুলে দেওয়া হচ্ছে আসল সিন্ডিকেটের কাছে, তারা ছড়িয়ে দিচ্ছে নির্দিষ্ট ক্রেতাদের কাছে। অনলাইনে অর্ডার করলে এসব যৌন উত্তেজক সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে ক্রেতার কাছে, বিক্রি করা হচ্ছে সরাসরিও। রাজধানীর মিরপুরের একটি শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য। গ্রেফতার করা হয়েছে মূল হোতা আবু তাহেরকে। পুলিশ বলছে, এসব ক্ষতিকর দ্রব্যের ব্যবহারকারীদের বেশিরভাগই তরুণ তরুণী। গুলো জাতীয়, এই আঠা জাতীয় দ্রব্য দিয়ে নিজেরাই ওখানে আপনার এই তৈরি করে মার্কেটিং করতে, এবং অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকি সম্পন্ন এই প্রোডাক্টগুলো নতুন প্রজন্মের কাছে, এবং তারা বিভিন্নভাবে এমনভাবে অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছিল, মানুষ বায়াসড হয়ে তার স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এগুলো হয়তো ব্যবহার করতো। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, উঠতি বয়সের কল্পনার জগৎ এবং সুস্থ জীবনযাপন থেকে দূরে থাকায় ঝুঁকছে বিকৃত যৌনাচারে। আমাদের স্বাভাবিক যৌন কার্য থেকে ডেফিনেটলি এটা একটা ডেভিয়েশন। হ্যাঁ, এটা প্রথমত হলো আমাদের হিউম্যান যে নরনারীর মধ্যে স্বাভাবিক যে সম্পর্কের যে জায়গাটা, সেটা কিন্তু ব্যাহত করছে। কিন্তু যখন হলো এ ধরনের বিষয়গুলো মানুষ প্র্যাকটিস করবে, স্বাভাবিকভাবে দেখা যাবে যে অবজেক্ট রিলেটেড বিষয়ের প্রতি তারা আগ্রহ হয়ে যাচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে রাজধানীর কলাবাগানে একজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তার শরীরে ফরেন বডির আলামত পেয়েছিল চিকিৎসকরা। সে সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অভিযানে গ্রেফতার করা হয়েছিল কয়েকজনকে। উদ্ধার করা হয়েছিল বিভিন্ন যৌন উত্তেজক দ্রব্য সামগ্রী। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে জিনের বাদশা পরিচয়ে সমস্যা সমাধানের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ।
সবশেষ এক প্রবাসীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে 28 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। সাকত্রিপুর ক্যামেরায় কমলদেব রিপোর্ট। প্রতারণার অভিযোগে পুলিশের হাতে আটক হওয়ার পর কথিত জিনের বাদশা আব্দুল মান্নান ওরফে জিন মান্নানের সরল স্বীকারোক্তি। স্যার, জিন হাজির করতে কেউ পারে না স্যার, আমি কেমনে পারবো? আবুল হাসান শহীদ নামের এই ব্যবসায়ী সৌদি আরবে ব্যবসায়ী অংশীদারদের কাছে 35 কোটি টাকার বেশি হারিয়ে দেশে ফিরে এসে জিনের বাদশার খপ্পরে পড়ে। অংশীদারদের কাছে হারানো টাকা ফিরিয়ে দেওয়ার নাম করে কথিত জিনের বাদশা হাতিয়ে নিয়েছে 28 লাখ টাকার বেশি, সাথে স্বর্ণলঙ্কারও। প্রবাসীর অভিযোগ পেয়ে নগরীর লালদিঘির পার এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে আটক করা হয় 3 জনকে। আটকের পর অন্তত 11 জন ভুক্তভোগী থানায় এসে কথিত জিনের বাদশা মান্নানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। প্রায় 28 লক্ষ প্লাস একজন থেকে আত্মসাৎ করছে। সকালবেলা থেকে আমাদের কাছে 11 জনের মতো ভিকটিম আসে ওনার গ্রেপ্তারের সংবাদ পেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে নানাভাবে তারা টার্গেটের সন্ধানে নামে। এরপর কৌশলে আদায় করা হয় লাখ লাখ টাকা। অভিনয়ের মাধ্যমে কথিত জিন হাজিরের নাটক সাজায় তারা। এইটা জিন হাজির বলে ওনার কাজ করবো বলে নিছি স্যার। স্যার 12,000, 10,000, 20,000 এরকম মূল্য 4 লাখ টাকার ভিতরে স্যার। পানিটা কাটাইতে হবে, কবুতর লাগবে, এই করতে হবে, সেই করতে হবে, এইভাবে এই সুবাদে ওনার সাথে আমার সাথে পরিচয় হয়েছে। কথিত জিনের বাদশা আব্দুল মান্নানের ছেলে জুবাইর হোসেন রিজবি, আর এই রিজবি বিকাশের মাধ্যমে টাকা আদায় করত, আর আবু তৈয়ব হলো গ্রাহক ধরার এজেন্ট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার কারণে বন্ধ থাকার প্রায় 1.5 বছর পর ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হল খুলেছে। সকাল থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরাই কেবল উঠতে পারছেন হলে। দীর্ঘদিন পর হলে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। এই মুহূর্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কৃষি বিশ্ববিদ্যালয়ের হলগুলো আজকে খুলেছে আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কয়েকদিন যাবতেই যে বিভিন্ন মিটিং, ডিনস কমিটির মিটিং সহ একাডেমিক কমিটির মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের পরে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে যে আজকে থেকে হলগুলো খুলে দেওয়া হবে এবং তারই বাস্তবায়ন হয়েছে এবং আজকে থেকে ঠিক সবগুলো হলই খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে 13টি আবাসিক হল রয়েছে সবগুলি হলই এখন খোলা এবং সেই হলগুলোতে শিক্ষার্থীরা উঠেছেন, অবস্থান করেছেন এবং তাদের যে পড়াশোনা কার্যক্রম সেটি তারা শুরু করেছেন। অর্থাৎ করোনা মহামারীর কারণে দীর্ঘ প্রায় 1.5 বছরের বেশি সময় এই হলগুলো বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে শিক্ষা কার্যক্রমও বন্ধ ছিল, ক্লাস পরীক্ষা সবই বন্ধ ছিল। কিন্তু করোনার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকেই শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে এবং বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু সেই প্রেক্ষিতে খোলার প্রস্তুতি শুরু হয়েছে। তারই অংশ হিসেবেই কিন্তু হলগুলো খুলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে এই হলগুলোতে এখন শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। শিক্ষার্থীরাও যারা হলে এসেছেন তারা তাদের পরীক্ষা, সামনে যে পরীক্ষা আছে সেটি প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের অনার্স 4র্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থী যারা আছেন তারাই কিন্তু এখন হলে ওঠার সুযোগ পেয়েছেন এবং মাস্টার্সের পরীক্ষা আমরা যতদূর জেনেছি ইতিমধ্যে পরীক্ষা চলছে এবং যারা অনার্স 4র্থ বর্ষে আছেন তাদের কিন্তু 27 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং সেই পরীক্ষার কারণেই কিন্তু হলগুলো দ্রুত খুলে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীরা যেন হলে স্বাভাবিকভাবে অবস্থান করতে পারেন, তাদের জন্য কোনো সমস্যা না হয় সেই ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যেই সবগুলো হলেই কিন্তু সংস্কার কাজ চলছে, 2-1টিতে সমাপ্ত হয়েছে এবং বেশিরভাগই কিন্তু এখনো সংস্কার কাজ চলমান রয়েছে। আমি কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর এ.কে.এম. জাকির হোসেনের সাথে। তিনি যেটি বলেছেন যে তারা সর্বাত্মক চেষ্টা করেছেন যেন যারা শিক্ষার্থী আছেন তারা হলে সুষ্ঠুভাবে থেকে পড়াশোনা করতে পারেন, যার কারণে ডাইনিংগুলো চালু হয়েছে ইতিমধ্যেই এবং অন্যান্য যে বিষয়, আনুষঙ্গিক বিষয় সবগুলোকেই তারা চালু করে দিয়েছেন যাতে শিক্ষার্থীরা হলে উঠে কোনো ধরনের বিড়ম্বনায় না পড়েন এবং তাদের শিক্ষা কার্যক্রমে যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেই পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হল খোলার সর্বশেষ খবর। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী হারুনুর রশিদ। সময় সংবাদে আরও থাকছে, এভারেস্ট প্রিমিয়ার লিগে অংশ নিতে নেপাল গেলেন তামিম ইকবাল। রিহাব প্রক্রিয়ার অংশ হিসেবেই খেলবেন ভৈরওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে। খুলনার নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের জন্য প্রতিদিনই অসংখ্য মানুষ ভিড় করছেন।
সেই সাথে বেড়েছে পরিচয়পত্রে নানা ধরনের সংশোধনের আবেদনও। বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নির্বাচন কর্মকর্তারা। আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। করোনা পরিস্থিতির কারণে গত 2 বছর ধরে বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। একই কারণে দীর্ঘদিন সীমিত পরিসরে চলছে নির্বাচন অফিসের কার্যক্রমও। অন্যদিকে করোনার টিকার জন্য বাধ্যতামূলক করা হয়েছে জাতীয় পরিচয়পত্র। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরিতে যোগদান, পাসপোর্টের আবেদন সহ অনেক কারণে নতুন পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। ফলে নাগরিকরা প্রতিদিনই ভিড় করছেন নির্বাচন কমিশন অফিসে। পাশাপাশি ভোটার স্থানান্তর, পরিচয়পত্রের সংশোধন, মুদ্রিত কার্ড সংগ্রহ সহ অন্যান্য কাজের চাপও রয়েছে। এনআইডি কার্ডটা তো দরকার, আসলে সব কাজের ক্ষেত্রেই লাগে। করোনা টিকা দিব, কলেজের জন্য লাগবে, চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে, ভার্সিটির থেকেও লাগবে, আবার এদিকে টিকার জন্য লাগবে। দ্রুততার সাথে এরা কাজটি করে দিচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, করোনার টিকার জন্যই নতুন পরিচয়পত্রের আবেদনের চাপ বেড়েছে কয়েক গুণ। চেষ্টা করতেছি যত দ্রুত সেবাটা দেওয়া যায়, হয়তো অন্যান্য সময়ের চেয়ে আমাদের চাপ আসলে 4-5 গুণ বেশি। এই অবস্থায় চাপ সামলাতে আরও লোকবল প্রয়োজন বলে জানান জেলার নির্বাচন কর্মকর্তা। আমাদের আসলে জনবলটা প্রয়োজন, জনবলটা বৃদ্ধি পেলে সেবা দেওয়ার যে আমাদের যে স্পিডে সেবা দেওয়া উচিত বা যেভাবে সেবা দেওয়া উচিত হয়তো খুব কষ্ট হচ্ছে। খুলনা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, নতুন জাতীয় পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট কাজের জন্য সদর, সোনারাঙ্গা, খালিশপুর থানা ও জেলা অফিসে চাপ স্বাভাবিকের তুলনায় বেড়েছে কয়েক গুণ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেখছেন সময় সংবাদ। ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছেন শতাধিক শিশু। শয্যা সংকটে পড়ে বাধ্য হয়ে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দা ও মেঝেতে। হাসপাতালের খবর জানাতে সেখানে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বকুল। ধন্যবাদ সাতিলা, আপনি যেমনটি বলছিলেন ঠিক তেমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা যদি একটু পরিসংখ্যান দিয়ে বলি তাহলে আজকে যেই গত 24 ঘন্টায় এখন পর্যন্ত হাসপাতালে অবস্থান করছে 162 জন শিশু রোগী এবং ডায়রিয়ায় আক্রান্ত সংখ্যা রয়েছে 11 জন, নিউমোনিয়ায় আক্রান্ত সংখ্যা রয়েছে 96 জন। এর মধ্যে একজন শিশু মারা গেছে, তার বয়স হচ্ছে 8 মাস। আমরা জানতে চেয়েছিলাম যে সে কোন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তার হার্টের সমস্যা ছিল, সেই কারণে সে মারা গেছে। তো আমরা যেটি লক্ষ্য করছি যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই শিশু রোগীদের নিয়ে তাদের অভিভাবকরা এই সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। তো এই চিকিৎসা নিতে আসার পরে কিন্তু এই হাসপাতালে এসে তারা যে কাঙ্ক্ষিত সেবা তা কিন্তু পাচ্ছেন না বলে আমাদের কাছে অভিযোগ করছেন। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, এই হাসপাতালের শিশু ওয়ার্ডের শুধুমাত্র শয্যার সংখ্যা রয়েছে 45টি, তার মধ্যে প্রতিদিনেই 150 শতাধিক শিশু রোগী কিন্তু এখানে ভর্তি হচ্ছে। এ কারণে শয্যা সংকটে পড়ে তারা কিন্তু এই শিশু রোগীদের নিয়ে যারা অভিভাবকরা দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু এই হাসপাতালের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। তো আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে এই ডায়রিয়া এবং নিউমোনিয়ার পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পর এই হাসপাতালে কিন্তু প্রতিদিনেই শিশু রোগীর সংখ্যা দীর্ঘ হচ্ছে। এই অবস্থাতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছে তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু তারা করে যাচ্ছেন তারা সেবা দেওয়ার জন্য, এবং সেই সেবা না পাওয়ারও অভিযোগ করছেন কিন্তু যারা এসেছেন, যারা অভিভাবকরা শিশুদের নিয়ে এখানে চিকিৎসা নিতে এসেছেন। তো আমরা সর্বশেষ যেই বিষয়টি আপনাদেরকে জানাতে পারি যে ঠাকুরগাঁয়ের যেই এই হাসপাতালটি, সেই হাসপাতালটিতে সব সময় কিন্তু এরকম শিশু রোগী সংখ্যা কিন্তু থেকেই থাকে। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হচ্ছেন হাসপাতালে, সেই খবর আমাদেরকে জানাচ্ছিলেন সরাসরি ঠাকুরগাঁও থেকে সহকর্মী জিয়াউর রহমান বকুল। দেখছেন সময় সংবাদ। এভারেস্ট প্রিমিয়ার লিগ ইপিএলে অংশ নিতে নেপাল গেলেন টাইগারদের ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল। ভোরে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে দেশ ছাড়েন তিনি। বর্তমানে হাঁটুর চোটে রিহ্যাব প্রক্রিয়া আছেন তামিম। দীর্ঘদিন ধরে খেলেননি জাতীয় দলের জার্সিতে টি-20, তাই নাম সরিয়ে নিয়েছেন বিশ্বকাপ থেকে। তবে রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসেবেই খেলছেন ইপিএলে।
সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সমতার বিশ্ব গড়তে হলে ধনী দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বৈষম্য দূর করতে হবে। জাতিসংঘের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার তাগিদ। এবং 2.5 বছরের মাথায় উধাও ঢাকার 2 রুটের চক্রাকার বাস সার্ভিস। না জানিয়ে বাস উঠিয়ে নেওয়ার দাবি দক্ষিণের মেয়রের। সরু রাস্তার স্টপের সমস্যার দোহাই বিআরটিসির। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।